ভালোবাসি শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পিউয়ের বাম গালে শক্তপোক্ত চড় বসালো ধূসর। মেয়েটার কান মাথা গাল ঝিমঝিম করে উঠল। ভঁ ভঁ করে ঘুরল সমগ্র পৃথিবী। হতবাক হয়ে চাইল সে। ধূসরের রক্তভ দুই চোখ নিবদ্ধ ওর ওপর। ক্রোধে ফুঁসছে চোখ নাক। এই 17 বছরের জীবনে কোনো দিনও মার না খাওয়া পিউ আজ যেন বাকরুদ্ধ স্তব্ধ। মস্তিষ্কের প্রতিটা নিউরনে বাজছে, ধূসর ভাই আমায় চড় মারলেন। রুদ্রমূর্তি ধারণকারী ধূসর ভাইকে দেখে পিউয়ের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। সে মানুষটা সবেগে সিঁদুর হস্তে কনুই চেপে ধরল ওর। ধরত্রী সবটুকু ক্রোধ কণ্ঠে ঢেলে বলল, খুব সাহস বেড়েছে তোর, তাই না? এতটা নির্লজ্জ হয়েছিস যে আমার সামনে দাঁড়িয়ে এসব বলতে জিভে আটকালো না তোর? ধমকে পিউয়ের ছোট্ট দেহ কম্পিত, থরথর করে হাত পা কাঁপে, অথচ তাও ভীষণ কষ্টে সাহস জুগিয়ে বলল, আমি কি করব? আপনি তো সত্যিটা শুনতে চাইলেন। ধূসরের হাতের বাঁধন দৃঢ় হলো আরও, বড় শক্ত করে চেপে ধরেছে ওকে। পিউ ব্যথায় মুচড়িয়ে উঠলেও ছাড়ল না, তোয়াক্কা দেখালো না। উল্টে রাগে আগুন হয়ে বলল, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো পিউ। তুই আমায় চিনিস না। ভবিষ্যতে তোর মুখ থেকে এইসব যেন না শুনি। পিউ দমে গেল না। দমে যাবে বলে কি এতটা ঝুঁকি নিয়েছে আজ? হেরে যাওয়ার পাত্রী সে নয়। ভয় পেলেও নিচু কণ্ঠে বিরোধিতা করলো, কেন বলবো না আমি? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতে পারে না আমার? আপনিই বা কেন এত রিয়েক্ট করছেন? আপনি বুঝি কাউকে ভালোবাসেন না? ধূসরের মোটা ভুরু যুগল শিথিল হলো সহসা। স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়া অভিব্যক্ত। কিছুক্ষণ অমত হয়ে চেয়ে রইল সে। পরপরই শক্ত চিবুকে দাঁত খিঁচে বলল, এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেব বেয়াদব। তোর বয়স কত? ভালোবাসার বুঝিস কি তুই? পড়াশোনার নাম করে কলেজ গিয়ে এইসব করছিস? ওকে ফাইন, তোকে তো আমি পরে দেখছি। আগে দেখে আসি তোকে প্রেমপত্র দেওয়া সেই দুঃসাহসী আশিককে। পিয়ের চোয়াল ঝুলে পড়ল অমনি। ধূসর ওর হাতখানা ছাড়ল না, যেন সজোরে ছুড়ল। রুষ্ট ক্ষুদ্র চাউনি নিক্ষেপ করে গটগটিয়ে ঘর ছাড়ল। তারপর এদিকে আতঙ্কের ঘাম ছুটে গেল পিউয়ের। ধূসর ভাইয়া মারাত্মক লোক, মারপিটে পিএইচডি প্রাপ্ত। ওনার বিশ্বাস নেই রাগের মাথায় কি না কি করবেন। সে তড়িঘড়ি করে ফোন তুলল হাতে। কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে গিয়েও হাতের প্রতিটি আঙুল কাঁপছে। ঝটপট ডায়াল করলো রবিনের নাম্বারে। ছেলেটা ধরল না, কোথাও মরে গেছে কে জানে। এই মুহূর্তে ফোন না ধরলে ধূসর ভাই সত্যিই ওকে কবর দিয়ে দেবেন। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। ওপাশ থেকে রবিন অবিশ্বাস্য কণ্ঠে বলল, পিউ, তুমি আমায় ফোন করেছ? পিউয়ের যতটা না ভয় লাগছিল এর থেকে অধিক মেজাজ খারাপ হলো রবিনের মুখে তুমি শুনে। এতদিন তুই বলে সম্বোধন করতো ছেলেটা। বেশ কিছুদিন ধরেই চলছে এই তুমিময় নাটক। পিউ খুব তাড়াহুড়োতে জিজ্ঞেস করলো, কোথায় আছিস তুই? কেন, দেখা করবে নাকি? চুপ কর, এই মুহূর্তে যেখানে আছিস পালা, কোথাও গিয়ে লুকিয়ে পড়। একটা কাজ কর, সেলুনে গিয়ে বসে থাক, ওটা সেফ জায়গা। রবিন ভুরু কোঁচকালো, আগামাথা না বুঝে বলল, কেন, কি হয়েছে? লুকাতে যাব কেন? পিউ হা হতাশ করে বলল, না লুকালে তোর কপালে ভীষণ দুঃখ আছে রবিন। ধূসর ভাই তেড় যাচ্ছেন তোর কাছে। রবিন ততষ্ট হয়ে দাঁড়িয়ে বলল, কেন? আমি তো কিছু করিনি। সেই দিনের পর থেকে তোমাকে বিরক্তও করিনি পিউ। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করেছ? নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি না ওখানে বসে থাকবি। আমার সাবধান করার করলাম, যান বাঁচানো ফরজ। এই কথা মাথায় রেখে কোনো গর্তে গিয়ে লুকিয়ে থাক। রাখছি। রবিন ঢোক গিলল, আতঙ্কিত হয়ে চারপাশ দেখল। কপাল বেয়ে দরদর করে পড়ে যাওয়া ঘামটা মুছেই চট করে দৌড় লাগালো। পিউ লাইন কাটলো ফোনের। মুখ ফুলিয়ে শ্বাস ফেলে একটু ধাতস্থ হলো। গালের হাড় ব্যথায় টনটন করছে। কি মারটাই না মেরেছে পাশার লোক। কোমল দুটো আঙুল কপালে বুলাইছে, ঠিক যেখানটায় স্পর্শ বসেছে ধূসরের। চিনচিনে ব্যথা ছাপিয়ে আচমকা হেসে ফেলল পিউ। সত্যি বলতে ধূসর ভাইয়ের এই থাপ্পড় খেয়েও ওর খারাপ লাগেনি, আর না পেয়েছে কষ্ট। সে যে তৈরি ছিল, আন্দাজ করেছিল মানুষটার সামনে অন্য কাউকে ভালোবাসি বলতে দেরি হলেও ওর গর্দন ছাড়তে দেরি হবে না। কিন্তু এছাড়া উপায়ও ছিল না।
ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশায় আজ 3টে বছর এভাবেই কাটছে ওর। কী না করেছে পিউ, কত চেষ্টা কত পন্থা অবলম্বন করেছে, কিন্তু না কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। পিউ আজও বিভ্রমে ভোগে। ধূসর ভাই আমায় ভালোবাসেন নাকি বাসেন না, উত্তরগুলো ওরই মতো বিভ্রান্ত। তারা একবার বলে হ্যাঁ, পরের বার না। তবে একটা কথা সত্যি, মানুষটা ওকে ভালোবাসুক আর না বাসুক, ও যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে প্রতিদিন। ধূসরের প্রতি অনুভূতি তার অতল স্পর্শী বিশালাকার সমুদ্রের ন্যায়, যে সামনে এলেই সপ্তদর্শীর হৃদয় কাঁপে। কেমন অস্থির অস্থির লাগে সব কিছু। পরিচ্ছন্ন আখিতে নামে প্রেমের ঝাপসা বর্ষণ। মনে হয় সে নেই, হাওয়ায় ভাসছে, উঠছে মেঘের সাথে পাল্লা দিয়ে, পাড়ি দিচ্ছে একের পর এক পর্বত শৃঙ্গ। মাঝে মধ্যে তো লাজ লজ্জা বিসর্জন দিয়ে ক্যাবলা বনে চেয়ে থাকে সেই মানুষটার পানে। এই সর্বনাশের শুরু আজ নয়, হয়েছিল সেই দিন, যেই দিন প্রথম দেখেছিল ধূসর নামক নিরেট এই মানবকে। সম্পর্কে ধূসর পিউয়ের চাচাতো ভাই, এই বাড়ির মেজকর্তার আফতাব সিকদারের একমাত্র সন্তান। অথচ ভাই বোনের মধ্যে ধূসর সবার বড়, একান্নবর্তী পরিবার ওদের। 4 কর্তার আন্ডা বাচ্চা ধরলে সে এক মস্ত বড় তালিকা। ভাইদের মধ্যে সবার বড় হলেন আমজাদ সিকদার, স্বভাবে ধূসরের আরেকজন। বিষয়টা একটু উলটপালট। হিসেব মতো বড় ভাইয়ের ছেলে মেয়ে বড় হলেও এদিক থেকে তিনি অনেক পিছিয়ে। ভদ্রলোকের পূর্বেই মেজ ভাই আফতাব বিয়ে করে বউ তুলেছিলেন ঘরে। কারণ ধূসরের মা রুবাইদার অন্যত্র বিয়ে তোড়জোড় চলছিল সে সময়। এরকম আরেকটা গোলমেলে বিষয় হলো আজমল সিকদারের বেলাতেও। তার ছেলে সাদিফ, সেও বড় পিউদের চেয়ে। সম্পর্কে সব কিছু ঠিকঠাক হলেও বয়সটা অতি মাত্রায় কমপ্লিকেটেড। পিউয়ের বয়স যখন 8-এর কোঠায়, ধূসরকে পড়াশোনার জন্য নিউ ইয়র্ক পাঠানো হয়। এর পেছনেও রয়েছে পরিবারের মস্ত বড় এক অতীত। কারণ বিদেশ থেকে পড়াশোনা তাদের জাতিগোষ্ঠীতে ধূসরের বেলায় প্রথম। এক প্রকার তার বাউন্ডারি স্বভাবের জন্যই বাধ্য হয়ে বাপ চাচা ঠেলে ঠুলে দেশ ছাড়িয়েছেন ওকে। পাক্কা 7 বছর ভিন দেশে কাটিয়ে দেশে ফিরল ধূসর। যেদিন সে এলো, কি উৎসবটাই না লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজনের উপচে পড়া ভিড়ে পা রাখার জায়গা নেই যেন। সকলের উৎকণ্ঠিত অপেক্ষায় ইতি টেনে ধূসর কদম রাখল চৌকাঠে। বড় বড় মানুষের মধ্যে কোনো রকমে খরগোশের মতো মাথা বের করে উঁকি দিল এক 15 বছরের কিশোরী। দেখতে চাইল মা চাচিদের দিনরাত নাম জপ করা সেই মানুষটিকে। অথচ ঠিক যেই মাত্রা দেখল, হাঁ, বিনা দ্বিধায় নাম লেখালো এই প্রণয় নামক সমীহ বিনাশের খাতাতে। রীতিমতো পিছলে পড়ল লম্বা দেহি শ্যামবর্ণ মানুষটার প্রেমে। পিউ ঠোঁট ফাঁকা করে চেয়েছিল কতক্ষণ। পড়তে পড়তে মনোযোগ ঠেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গেল ধূসরকে। চোখ জুড়ে তখন বিমহের বাড়িধারা। এত সুদর্শন পুরুষ ওর চাচাতো ভাই, ভাবতেই নাক ছিটকালো মেয়েটা। মনে মনে চরম প্রতিবাদ জানালো এই অমূল্য সত্যির। ধূসরের পাশে ভাই শব্দটা বেমানান, কুৎসিত। কেন ওই লোক ওর ভাই হবেন? পরিবারের বাকিরা ওনাকে ভাইয়া ভাইয়া বলে মুখে ফেনা তুলে ফেললেও পিউ কখনোই ওকে ভাইয়া বলে ডাকেনি। 6 ফুটের এত বড় একটা লোককে ধূসর ভাই বলে সম্বোধন করে এখনও। এভাবে তো মানুষ পাড়া পড়শিকেও ডাকে, তাই না? পিউয়ের বিশ্বাস, সম্বোধনের দিক দিয়ে যত দূরে ঠেলবে ওনাকে, মনের দিক দিয়ে উনি তত কাছে আসবেন। কিন্তু সেই উনি একটা ফালতু লোক, একটা গর্দভ বোকারাম। আজ 3টে বছর পিউ চোখের সামনে ঘুরঘুর করছে। প্রতিটা মুহূর্ত 2 হাত ভর্তি প্রেম ঢেলে দিচ্ছে। অথচ ওই মানুষটা চোখেই পড়ে না। সে দুনিয়ার সব বোঝে, বোঝে না শুধু ওকে। যেন প্রেম কি আদৌ জানে না। ছেলেদের বেশি সুন্দর হতে নেই, হলেই তাদের অহংকার বেড়ে যায়। এ যেমন ধূসরের আকাশচুম্বী ভাব। যে মিষ্টি দেখতে পিউকে ড্রেনের ময়লা পানি ভাবে, যা দেখলে সবাই কুঁচকে ফেলবে চেহারা, যাকে ধমকানো যাবে, রাগানো যাবে, আজকের পর মারাও যাবে, কিন্তু ভালোবাসা যাবে না। কখনো ভালো করে একটু স্পষ্ট চোখে তাকায়নি। সে সাজলো না সাজলো, কি জামা পরলো, কেমন করে চুল বাঁধলো,
আজ অবধি লক্ষ্য করেছে কিনা সন্দেহ। পিউয়ের মুখটা ছোট হয়ে আছে, দীর্ঘশ্বাসে ওঠানামা করে রুগ্ন বুক, কাঁদো কাঁদো চেহারায় ঘর থেকে বের হয় সে। একটু আধটু চিন্তায় আইঠাই লাগছে কেমন। রবিনটাকে পেলে ধূসর ভাই কি করবেন কে জানে। তার পরীক্ষা আর যাচাইয়ের যন্ত্রণায় ছেলেটাকে শুধু শুধু ফাঁসালো। পিউ মনমারা হয়ে হাঁটছিল। আচমকা সামনে পড়লেন মিনা বেগম। বেখেয়ালে ওকে একবার দেখে আবার সতর্ক চোখে চাইলেন। কিরে, গালটা এমন লাল হয়ে আছে কেন? পিউ চট করে গালে হাত বোলালো। আমতা আমতা করে বলল, কই না তো। মিনা এগোতে নিতেই সে আস্তে বেগে এক পা পেছনে চলে গেল। বলল, মশা কামড়েছে আম্মু। সত্যি বলছি, মশা কামড়ালে এমন দেখাবে কেন? পিউ গাল চেপে মাথা নোয়ালো। কি করে বলবে এখন? আমাকে তোমাদের আদরের ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে এক চড় মেরেছে। এই কথা কি বলা যায় কখনো? দোষ তো ওরই ছিল। কেন যে পাকামো করতে গিয়েছিল তখন। আর যদি ও বা বললেও, তখন ধূসর ভাই সবাইকে সত্যিটা বলে দিলে এই একটা মারের সাথে আরও কত মার যে পড়বে পিঠে। সে যে ওসব মানুষটাকে রাগাতে বলেছিল তা তো আর উনি জানেন না। পিউ মনে মনে বিরক্ত হলো নিজের ওপর। রবিন আর সে একই ক্লাসে পড়ে। বেশ কয়েকদিন যাবৎ ওর পেছনে ছুকছুক করছিল ছেলেটা। পিউ বুঝলেও কিছু বলেনি, কারণ রবিন সীমায় ছিল, বাড়াবাড়ি করেনি, আর না প্রস্তাব দিয়েছে প্রেমের। কিন্তু আজকেই যেন সেই সীমা অতিক্রমের ভয়ানক ইচ্ছে জাগলো ওর। কলেজ ছুটির পরপরই হঠাৎ ছুটে এসে একটা চিঠি গুজে দিল হাতের মুঠোয়। পিউ কিছু বলার আগে, বোঝার আগেই দৌড়ে পালালো। কিন্তু সে তো চিঠি বইয়েও আনেনি, পড়েও দেখেনি অনীহায়। উল্টে রেগে মেগে ছিঁড়ে ফেলে দিল রাস্তায়। কিন্তু সেই কথা চাপা রইল না। বাতাসের গতিতে এক অলৌকিক শক্তি দ্বারা ধূসর ভাইয়ের কানে ঠিক পৌঁছে দিয়েছে কেউ। বাড়ি ফিরে পিউ কেবল ফ্রেশ হয়ে বের হতেই দেখল ধূসর দাঁড়িয়ে কামরায়। একেবারে সটান একটা দীর্ঘ দেহ। পিউ অবাক হয় ভীষণ। ধূসর ওর রুমে পা ফেলে না সহজে। জিজ্ঞেস করার আগেই উল্টো দিক থেকে কটমট কণ্ঠে প্রশ্ন এলো, ছেলেটা কে? পিউ বেশ কয়েকটি উপন্যাসে পড়েছিল, এমনকি সিনেমাতেও দেখেছিল। নায়ক জেলাসিতে মুখ ফসকে বলেই দেয় ভালোবাসার কথা। সেই ট্রিক্স কাজে লাগাতেই কথার এক পর্যায়ে ইচ্ছে করে বলল, রবিনকে ভালোবাসি আমি। কিন্তু ওর শেষটাই কি হলো? ধূসরের মুখ থেকে কিছু তো বের হলো না, উল্টে প্রকাণ্ড থাপ্পড় খেয়ে মাথা চক্কর কাটল ওর। গালে ব্যথাও লাগলো ওর। পিউ দীর্ঘ ব্যথিত এক নিঃশ্বাস ফেলল পুনরায়। মিনা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, কি ব্যাপার? কথা বলছিস না কেন? কি হয়েছে বললি না যে? কেউ মেরেছে নাকি? সম্বিত ফিরল পিউয়ের। কথা ঘুরিয়ে বলল, কে মারবে? কি যে বলো না। তুমি কি কাজে যাচ্ছিলে? যাও আম্মু, আমার অনেক তাড়া, দাঁড়ানোর সময় নেই। মিছিমিছি ব্যস্ততা দেখিয়ে একরকম পালিয়ে এলো সে। পেছন থেকে মিনা অনেকবার ডাকলেও দাঁড় করানো গেল না। পিউ সিঁড়িঘরের করিডোরে কতক্ষণ পায়চারি করলো। ধূসর এই মুহূর্তে কোথায় আছে জানতে পারলেও একটু আঁচ করা যেত সবটা। কিন্তু ও শতবার ফোন করলেও উনি ধরবেন না। অবশ্যই এই ফোনটুকু করার সাহসও যে নেই এখন। তারপর হঠাৎ মাথায় এলো সাদিপের কথা। পিউ চকচকে চেহারায় ঘরের দিকে চলল তার। দরজা আগলে উকি দিল ভেতরে। আস্তে করে ডাকলো, ভাইয়া, ও ভাইয়া। না, সারা এলো না। আজ রবিবার, সাদিপের অফিসের ছুটির দিন। ঘরে নেই যখন ছাদে থাকবেন। পিউ ঘুরতে গেল, অমনি একটা প্রশস্ত বুকের সঙ্গে ঢুকে গেল নাকটা। পিউ এতটাই ভড়কেছে হেলে দুলে পড়ে যেতে ধরল। অমনি সাদিপ এক হাত টেনে ধরল ওর। টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে বলল, তুই কি সত্যি এত পুষ্টিহীনতায় ভুগছিস পিউ? সামান্য একটা ধাক্কা খেয়ে কেউ এভাবে পড়ে যায়? পিউ নাক ডলতে ডলতে চাইল। চাশমিশ ফর্সা গোলাকার চেহারার ছেলেটাকে সরু চোখে নিরীক্ষণ করে বলল, আমি কি জানতাম আপনি আসবেন? উফ, এটা শরীর না লোহা। সাদিপ কপাল গুটিয়ে বলল, আমি তো তোর মতো তুলো খাই না যে ফু দিলে উড়ে যাব। যাকগে, ঘরে উকি মারছিলিস কেন? উকি মারবো কেন? খুঁজছিলাম আপনাকে, একটা হেল্প চাই আপনার। ভুরুক উচালো সাদিপ। কি হেল্প? ধূসর ভাইকে একটা ফোন করবেন? করলে শুনতাম উনি কোথায়।
বাড়ি কখন আসবেন? তোর ফোন থেকে কর। পিউ মিনমিন করে বলল, ব্যালেন্স নেই। আর আমি কি আমার জন্য বলছি? আম্মু বলেছেন করতে। সাদীপ ঘরের ভেতর ঢুকলো। পিউ পেছনে আছে। সে দেওয়াল ঘড়িতে সময় দেখে বলল, কিন্তু এখন তো ভাইয়াকে ফোন করা যাবে না। সামনে ওদের দলের নির্বাচন, ব্যস্ত থাকতে পারে। পিউ কণ্ঠ করুণ করলো, একটা কল দিলেই দেখুন না প্লিজ। সাদীপ সোজাসুজি চাইলো ওর মুখের দিকে। পিউ ইচ্ছে করে চেহারা আরও কালো বানাতেই দম ফেলে বলল, দিচ্ছি। পিউ ঝলমলিয়ে উঠল, দাঁত কপাটি বের করে বলল, আপনি খুব ভালো। সাদীপ সেই এক রকমের ঠান্ডা চোখে চাইল, পূর্ণ দৃষ্টিতে পরখ করল সপ্তদশী রাঙা মুখবিবর। চোখ সরিয়ে নাকের ডগায় চশমা ঠেলে ফোন তুলল হাতে। লাউডস্পিকার দিল সে। রিং হতে শুনল পিউ, কিন্তু কয়েকবার বাজাতেও লাইন কাটল ধূসর। সাদীপ বলল, কেটে দিয়েছে। বললাম না ব্যস্ত। পিউয়ের অনুচিন্তন এবার লাগাম ছাড়ায়। রবিনকে কি খুঁজে পেলেন উনি? ছেলেটা শুধু শুধু কেলানি খাবে। সে না হয় ধূসর ভাই ফেরার আগে আগে দৌড় দিয়ে রুমে বসে থাকবে, ভান করবে অসুস্থতার। কিন্তু ও? পিউয়ের চিন্তিত মুখশ্রী সাদীপের নরম মনে দাগ কাটল। এগিয়ে এলো কাছে। কিছু হয়েছে তোর? তাকালো পিউ। দুই দিকে মাথা নেড়ে বোঝালো না। তারপর আস্তে করে বলল, আসি। উত্তরের প্রতীক্ষায় না থেকে বেরিয়ে গেল পিউ। সাদীপ ফস করে শ্বাস ফেলল। বিছানায় বসে ল্যাপটপ মেলে ব্যস্ত হলো কাজে। পিউ সারা রুম জুড়ে পায়চারি করছে। কি হবে এখন? কি করবে সে? কোনো একটা উপায় না পেয়ে হতাশ বিধ্বস্ত ভঙ্গিতে দুই হাত মেলে শুয়ে পড়ল বিছানায়। না, আর ভালো লাগছে না। এত অশান্তি নেওয়া যায় না। পিউ চোখ বুজল। কি আশ্চর্য! এখানেও ধূসর ভাইয়ের তামাটে চেহারার হানাহানি। লোকটা ফর্সা নন, কিন্তু দেখতে মারাত্মক। সব থেকে মারাত্মক ওনার হাঁটা চলা, ওনার অ্যাটিটিউড, ওনার বলা কথার ভঙ্গি। না হলে কি এক দেখাতেই প্রেমে পড়তো। পিউ বালিশে মুখ পুরোটা গুজে দিল। বিড়বিড় করল, উফ, এই লোক আমায় মেরে ফেলবে। একটা সময় গভীর ঘুম হামলা চালায় চোখে। টানা 4 ঘন্টা মহিষের ন্যায় ঘুমালো পিউ। যখন চোখ মেলল বাইরে, তখন ঘুটঘুটে তিমির। হাই তুলে উঠে বসলো সে। ঘড়িতে তখন রাত 12টা বাজে। ভুরু কপালে তুলল পিউ। এই রে, এতক্ষণ ঘুমিয়েছি। এইদিকে খিদেও পেয়েছে, মোচড় দিচ্ছে পেট। সন্ধ্যায় নাস্তাও খায়নি আজ। আনাচে কানাচে ইঁদুর ছুটছে এখন। পিউ দ্রুত বিছানা হতে নামলো। ধূসর বাড়ি ফেরে 11টায়। ইদানিং ব্যস্ততায় আসতে 1টা-2টো বাজে। আজকেও নিশ্চয় ওরকম সময় আসবেন। সে আসার আগেই যদি খেয়ে দিয়ে রুমে ঢুকে খিল লাগাতে পারে, তবে আর মুখোমুখি হতে হবে না। ওর যে এখন উভয় সংকট। রবিনকে না পেলেও রাগ ঝাড়বে ওর ওপর। পেল তো কথাই নেই। সকালে ধূসর ওঠার আগেই কলেজে যাবে। আবার আসার আগে আগেই এমন লুকিয়ে পড়বে কামরায়। সপ্তাহখানেক পার হলে ঘটনা ঠান্ডা হবে নিশ্চয়। তখন আর ভয় থাকবে না কোনো। পিউ আস্তে ধীরে দরজা খুলল। বসার ঘরে নিভু নিভু আলো জ্বলছে। এছাড়া সারা বাড়ি অন্ধকার। সবাই খেয়ে দিয়ে ঘুমাতে গিয়েছে। ওকেও ডেকেছে নির্ঘাত। মরার মতো ঘুমালে শুনবে কিভাবে? পিউ ধীর কদমে খাবার টেবিলের কাছে এলো। পাশাপাশি 2টো প্লেটে ভাত বেড়ে ঢেকে রাখা। একটা ধূসরের, সে জানে। ফিরে এসে খায় উনি। এখনও এমন রাখা যেহেতু ফেরেনি তাহলে। যাক, ভালোই হলো। একটু নিশ্চিন্তে আরামসে খাওয়া যাবে এখন। পিউ বেসিন থেকে হাত ধুয়ে এলো। সাদা ভাতের ওপর ইলিশ মাছের বড় টুকরোটা খিদে বাড়ালো দ্বিগুণ। ঝটপট চেয়ার টেনে বসতে গেল সে। অথচ বসার আগেই আচমকা চেয়ারখানা টেনে নিল কেউ একজন। ফলস্বরূপ পিউ ধপাস করে পড়ে গেল ফ্লোরে। টাইলসের মেঝেতে আতর্কিত আক্রমণ। কোমর থেকে পা অবধি ধরিয়ে দিল ব্যথায়। হক চকিয়ে তারপর পেছন ঘুরে চাইল পিউ। সম্মুখে সুদরকে টান টান হয়ে দাঁড়ানো দেখে বুঝে ফেলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওঠ! শানিত স্বরে পিউয়ের শীর্ণ বক্ষ ধড়পড়িয়ে ওঠে। মানুষটা খুব রেগে থাকলে আওয়াজ মাত্রাতিক গম্ভীর শোনায়।
পিউ সংকুচিত লোচনে চাইল। আস্তে করে উঠতে গিয়ে টের পেল ব্যথা পেয়েছে কোমরে। হঠাৎ পড়ায় লেগেছে অনেক। পিউ কলমি ডগার ন্যায় লতিয়ে কোনো রকমে উঠে দাঁড়ায়। নিজের প্রতি হতাশায় দুঃখে বুক ফাটছে মেয়েটার। যার ভয়ে সারাটা দিন লুকিয়ে রইল ঘরে, খেতে এলো এই এতক্ষণে শেষমেশ তার খপ্পরেই পড়ল। বাহ, ভাগ্যের কি বিরুদ্ধ আচরণ! কটা বাজে? প্রশ্ন শুনে নড়ে চড়ে তাকায় পিউ। ডিম লাইটের সবুজ আলোয় ধূসরের শ্যামলা চেহারা স্পষ্ট। স্পষ্ট তার কবজিতে বাঁধা চকচকে পরিচ্ছন্ন ঘড়ি। পিউ মুখ ফসকে বলে ফেলল, আপনার কাছেই তো ঘড়ি আছে। তুই বোধহয় আবার মার খেতে চাইছিস। জল দগম্ভীর স্বরে বক্ষস্থল থমকালো। পিউ ফিরে গেল অতীতে। মনে পড়ল আজকে দুপুরের গালে পড়া সেই দাবাং চটটার কথা। নিচু কণ্ঠে বাধ্যের ন্যায় জানালো, 12টা বাজে। এই বাড়িতে রাতে খাওয়ার সময় 10টা। তাহলে 2 ঘন্টা কোথায় ছিলিস তুই? পিউ মিনমিন করে বলল, ঘুমাচ্ছিলাম। ধূসর পুরু কণ্ঠে বলল, একদম মিথ্যা বলবি না। ভেবেছিলি ঘরের দরজা আটকে থাকলে বেঁচে যাবে? কিছু বলবো না। পিউ দাঁত দিয়ে নিম্নাষ্ট কামড়ে ধরে, কথা খোঁজে মনে মনে। ধূসর যা বলল তা তো মিথ্যা নয়। সে ওর ভয়ে দরজা লাগিয়ে বসেছিল। ভেবেছিল মানুষটা বাড়ি ফিরলে ওকে নাগালে পাবে না, কিন্তু ঘুমিয়ে পড়বে বোঝেনি। তার ভাবনার মাঝেই ধূসর টেনে নেয় কেদার, এগিয়ে দিল। ও তাকালে আদেশ করল, বস। শব্দ কম, কণ্ঠ নিরেট। পিউ দ্বিধায় পড়ল ভীষণ। আবার বসতে গেলে চেয়ার টানবে না তো? এইবার পড়লে হাড়গোড় গুড়িয়ে যাবে কনফার্ম। ধূসর খেয়ে হারালো ধৈর্যের। বসতে বলেছি না তোকে? বস। তড়িৎ বেগে ধপ করে বসে পড়ল পিউ। ভয়ার্ত বিভ্রান্ত দুই অক্ষি ধূসরের দিকে তাক হয়। সে আর একটা চেয়ার ঘুরিয়ে সামনে বসলো ওর, ঠিক চোখের নিকট মুখোমুখি। অমনি ভয়টা কমে এলো সিপিইউয়ের। শুরু হলো চেনা জানা সেই হৃদকম্পন। মুগ্ধতায় ভিড়ে এলো আঁখি। সেই সময় কানে বাজলো ধূসরের নরম গলার স্বর, তুই কি সত্যি ওই ছেলেটাকে ভালোবাসিস? পিউ অদৃশ্যভাবে সজোরে মাথা নাড়ে। মনে মনে বলে, পাগল হলেন? এই ছোট্টখাটো জীবনে মানুষ কি এরকম ভুল করে? আপনার মতো একটা জলজান্ত আইটেম রেখে আমি এমন গোবর গণেশের প্রেমে পড়ব কোন দুঃখে? কিন্তু কথাখানা আহুতি দেয় ভেতরে। জিভ ঠেলে বেরিয়ে আসার সাহস হয় না। উল্টে অবশ অবশ ভাব নিয়ে ঝিমিয়ে থাকলো ঠোঁট গহ্বরের আড়ালে। ধূসর একদম কাছে, অতি সন্নিকটে। যেখানে ওকে দেখলেই সপ্তদর্শীর বুকে তোলপাড় ওঠে, সেখানে এখন কতটা হাঁসফাঁস লাগছে কি করে বোঝাবে? পিউ লজ্জা নার্ভাসের আড়ষ্ট হয়ে জিভের ঠোঁট ভেজালো। তোকে কিছু জিজ্ঞেস করছি পিউ। ধূসরের কোমলতা পাল্টে গেল আবার। দৃঢ় আওয়াজ উবে দিল পিউয়ের এক সমুদ্র প্রেম প্রেম ভাব। তৎক্ষণাৎ মাথায় পুরনো সেই জেদটাই চেপে বসলো ওর। ধূসরকে একটুখানি বাজিয়ে দেখতে নিঃসংকোচে মিথ্যে বলল, হ্যাঁ। ধূসর চটে গেল ভীষণ। তৎক্ষণাৎ ঘুষি বসালো চেয়ারে হাতলে। ভীত শস্ত্র হয়ে কেঁপে উঠল পিউ। সন্দেহী দুই চোখ হকচকিয়ে চাইল। ধূসরের গভীর নেত্র জ্বলছে, চাহনিতে পরিষ্কার রুষ্টতা। ঠিক মিনিট খানেক চেয়ে রইল অমন। পুরোটা সময়ে পিউয়ের গোলগাল মুখবিবরে ঘুরে এলো ধ্যান। স্বনিপুণ মনোযোগে নিরীক্ষণ করল যেন। হঠাৎ মুচকি হেসে বলল, মিথ্যা বলতে যোগ্যতা লাগে, তোর মতো নির্বোধে তাও নেই। পিউ থতমত খায় ও হাসি দেখে। ভুরু বেঁকে যায় প্রখর কৌতূহলের তোপে। কি মিথ্যা বলেছি আমি? ধূসর উঠে দাঁড়ালো, যাওয়ার জন্য পা বাড়ালো সামনে। একটু থেকে ঘুরে তাকায় আবার, তর্জন দেয়, ভদ্রমেয়ের মতো চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। এই কথাটা দ্বিতীয়বার বলতে হলে তোর কপালে দুঃখ আছে পিউ। শীতল স্বরের হুমকিটুকুন কানের লতি ছুঁয়ে গত হলো পিউয়ের। উল্টে ধূসরের অযাচিত আচরণের তাজ্জব সে। এমনটা তো আশা করেনি। যা ভেবেছিল তার যে কিছুই হয়নি। ভয়ে সিটিয়ে থাকা ওকে ধূসর ভাই কোনো শাস্তি দিলেন না। পিউয়ের বুক ভেঙে আসে কষ্টে। কৃষ্ণকায় কাদম্বিনী হল্লাহল্লি লাগায় বুক জুড়ে। অন্য কাউকে ভালোবাসার কথা শুনেই ধূসরের এই সহজ অভিব্যক্তি কিছুতেই মেনে নিতে পারছে না। কেন উনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না? তখনকার ওই থাপ্পড়টাকেও ভীষণ হালকা অনুভূতি হচ্ছে এখন। আজ যদি নিজের বোনের সামনেও বলতো কাউকে ভালোবাসি, সেও নিশ্চয় এভাবেই মারতো, শাসন করত।
ধূসর ভাই কি সেই অর্থে একজন ভাইয়ের দায়িত্ব পালন করলেন? উনি সত্যিই আমায় ভালোবাসেন না? পিউয়ের বক্ষ হুহু করে ওঠে, উবে যায় খিদে, ভুলে গেল গাল ব্যথা, কোমরের যন্ত্রণা, নিজের প্রতি অভিমানে রাগে ছাড়িয়ে গেল কঠোর। একতরফা প্রেমের যন্ত্রণা ভয়ানক। যে এই মরণ ফাঁদে পা দেয় সে ছাড়া কেউ বোঝে না এই অনুভূতি। পিউয়ের এক সমুদ্র প্রেম ফিকে হলো আজ। চোখ থেকে জলটা গাল অবধি আসার আগেই মুছে নিল সে। আগের মতো খাবার ঢেকে রেখে ঘরের দিকে চলল। যদি একটিবারও পারত সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে। হায়, কবে পায়ের শিকল খুলবে আর প্রেমের পর্দা উড়বে? আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। পিউয়ের কানে হেডফোন, ফুল ভলিউমে গান বাজছে সেখানে, সাথে হৃদয় চুরমার করে কান্না পাচ্ছে খুব। আসলেই সে বোঝে না এই গান অরিজিৎ সিং ওর জন্যই গিয়েছে। ধূসর ভাইয়ের শাস্তি না পেয়ে মেয়েটার ব্যথিত হৃদয় ডুব দিয়েছে কুল হারানো পারাবারে। কেন যে ওই পাষাণ মানুষটার প্রেমে পড়তে গেল? হঠাৎ দরজায় জোরালো কারাঘাত পড়ে। পিউ কান থেকে হেডফোন খুলল। অধৈর্য হস্তে দরজায় ধাক্কা দিচ্ছে কেউ একজন। কপাল কোঁচকালো সে। এত রাতে ঘরে কে আসবে? পিউ চটপট বিছানা রেখে দরের দিকে এগোয়। ছিটকিনি টানতেই বেরিয়ে আসে প্রিয় সেই কাঙ্ক্ষিত বদন। ধূসর ভাই, পরনে কালো হাফ হাতা টি শার্ট আর চেক চেক ট্রাউজারে যেন পুরো টসটসে স্ট্রবেরি। পিউয়ের এতক্ষণের মনোকষ্ট ছুটে পালালো এই রূপ দেখে। বিড়বিড় করলো, কি সুন্দর আমার ধূসর ভাই। ধূসর গম্ভীর কণ্ঠে বলল, সামনে থেকে সর। পিউ ভদ্র মেয়ের মতো এক পাশ হয়ে দাঁড়ালো। ভেতরে ঢুকলো ধূসর। এতক্ষণে ওর হাতের দিকে খেয়াল পড়ল পিউবের। ট্রেতে প্লেট বাটি সাজিয়ে এনেছে মানুষটা। ওর জন্য খাবার এনেছেন ধূসর ভাই। ভাবতে পিউয়ের চোখ কপালে ঠেকল। ধূসর সোজা গিয়ে টেবিলে রাখলো ট্রেটা। বিছানায় বসে ঘাড় কাত করে চাইল তার দিকে। অমনি মনের আঙিনায় দানবী বিদ্যুৎ চমকায় পিউয়ের। এইভাবে কেউ তাকায়, খুন হবে নির্ঘাত। ধূসর কোমল কণ্ঠে ডাকলো, এই দিকে আয়। ডাক শুনে পিউয়ের পদযুগল ছুটতে চায়। বিলম্বহীন দ্রুত হাঁটতে গিয়েই মেঝেতে বেছানো পাপোসে হোঁচট খেলো। মুখ থুবড়ে পড়তে নিল ফ্লোরে। ধূসর আগত পরিস্থিতি বুঝতে বেগে উঠে আসে। ধরে সামলাতে চায় ওকে, কিন্তু দুরন্ত পিউয়ের গতি রোধ করা গেল না। ধরার ছোঁয়ার পূর্বেই পিউ হুমড়ি খেয়ে পড়ল ওর ওপর। টাল সামলাতে না পেরে দুইজনেই একসঙ্গে ঠিকরে গেল নিচে। ব্যথা জায়গায় ফের ব্যথা পেয়ে পিউয়ের জ্ঞান হারানোর উপক্রম হলো। গণবিদারী চিৎকার ছাড়ার কথা ছিল, অথচ সে ইহজগতের সব কিছু ভুলে বসলো তখন, যখন মাথায় ঢুকলো নিজের অবস্থান কোথায়। ধূসরের চওড়া বুকে সে। দৃশ্যটা দেখে পিউয়ের উষ্ঠ যুগল আলাদা হয়, সিও জোরে খাটিয়ে। ধূসর উদ্গীর্ণ কণ্ঠে শুধালো, ঠিক আছিস? পিউ কোনো রকম মাথা দোলালো, বোঝালো ঠিক আছে। কিন্তু আদেও কি তাই? বুকের ভেতর যে মারাত্মক কম্পন হচ্ছে, সেসব কি টের পাচ্ছেন ধূসর ভাই? ধূসর বলল, ওর তাহলে। পিউ ভুলে বসলো লজ্জা। খেয়ে হারানো নিবিষ্টের ন্যায় আউড়ে উঠল, না উঠলে হয় না। ধূসর কপালে ভাঁজ ফেলে বলল, থাপ্পড় খাবি? সম্বিত ফিরল পিউয়ের। নিজের কথা খেয়াল পড়তেই নির্বোধ বনে চাইল। লজ্জায় হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো তৎপর। ধূসর উঠল, ঠিকঠাক করলো টি শার্ট। পিউয়ের কুণ্ঠায় মরিমরি দশা। দ্বিতীয়বার ধূসরের দিকে তাকানোর স্পর্ধাটুকুন হয় না, বরং নিজের মোটা মাথাটা ঠুকতে চাইল দেওয়ালে। কি বেহায়ার মতো একটা কথা বলল কেবল। কি ভাবলেন ধূসর ভাই? একটু সাবধানে চলতে পারিস না? এখনই একটা অঘটন ঘটলে কি হতো? অঘটন তো ঘটেই গেছে। এই যে আপনি আমার মন নিয়ে ছিনিমিনি খেলছেন, এর থেকে বড় অঘটন আর হয় বলুন তো? হাঁ করে তাকিয়ে আছিস কেন? পিউ নড়ে ওঠে, মেরুদণ্ড সোজা করে চোখ নামায়। ধূসর আর একদিক চেয়ে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল, বলল, তোকে বলেছিলাম খেয়ে রুমে আসতে, না খেয়ে এলি কেন? পিউ মিইয়ে এলো আরও। কি উত্তর দেবে এখন? আপনার সোগে স্তব্ধ হয়ে খাবার নামেনি গলা দিয়ে। বলবে এটা? আর একটা ছ্যাঁচড়ামো হবে তারপর। আস্তে করে বলল, খেতে ইচ্ছে করেনি।
ধূসর ফস করে শ্বাস ছাড়ল, গিয়ে বসলো বিছানায়। সামনের জায়গা দেখিয়ে বলল, ওখানে বস। পিউ গুটি গুটি পায়ে গিয়ে বসলো সেখানে। ধূসর প্লেটের দিকে চাইলো, এমনভাবে কিছুক্ষণ থম মেরে থাকলো, যেন ভাবলো গভীর কিছু। তারপর হুট করে ভাত ভরা প্লেট পিউয়ের দিকে ঠেলে দিয়ে বলল, খেয়ে নে। মেয়েটা অতি আগ্রহ সমেত চেয়েছিল এতক্ষণ। এক অলিক আশায় বুক বাঁধল, ধূসর ভাই হয়তো খাবার মুখে তুলে দেবেন, খাইয়ে দিবেন সযত্নে। কিন্তু এবারও এমন কিছুটি হলো না দেখে ঝরঝরে কাচের ন্যায় মনটা ভেঙে পড়ল তার। চকচকে চেহারা ঝুম করে কালো হলো। পরে খাবো। ধূসর চোখ পাকালো। এখনই পিউয়ের অল্প বিস্তর জেদটা টিকল না। ধূসর নিজ উদ্যোগে তার হাত টেনে নেয়, গ্লাস থেকে পানি ঠেলে ধুইয়ে দেয়। পিউ ঠোঁট উল্টে ভাত মেখে মুখে দিল। যদি খাইয়ে না দেবেন তাহলে ঢং করে খাবার আনার মানে কি? তীব্র অনীহা নিয়ে খাবার চিবোতে চিবোতে ধূসরের দিকে তাকালো পিউ। আচমকা নেত্রপল্লব কেঁপে উঠে, সতর্ক হয়। ধূসর যেন চট করে দৃষ্টি ফেরালো সে চাইতেই। পিউর সন্দেহ হলো, উনি কি এতক্ষণ আমাকেই দেখছিলেন? ধূসর পকেট থেকে ফোন বের করলো, পাশ থেকে উঠে গিয়ে চেয়ারে বসলো। পিউ খেতে খেতে এক ধ্যানে চেয়ে থাকলো তার শত্রু মুখের দিকে। ওদের পরিবারে সবাই সুদর্শন, বলতে সাদীপকে গোনে। ফর্সা, গোলগাল, স্বাস্থ্য উন্নত, কিন্তু পিউ? তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুশোভিত পুরুষটি হলো ধূসর ভাই। মানুষটার গায়ের রং শ্যামলা, অথচ বাকি সবটা মন কাড়া। পিউয়ের কাছে ধূসর ভাই মানে আস্ত একটা ডেইরি মিল্ক। 3 বছর ধরে এক অদ্ভুত রোগে ধরেছে ওকে। ধূসর বকলে ধমকালেও কেমন গায়ে লাগে না, মনে হয় যেন ভালোবেসে ধমকে দিল সে। না, এভাবে চললে বেশি দিন বাঁচবে না ও। এই নিষ্ঠুর ধূসরের প্রেমে শহীদ হবে নিশ্চিত। পিউ খেয়ে দিয়ে প্লেট গুছিয়ে আবার টেবিলে রাখলো, নম্র কণ্ঠে জানালো, খাওয়া শেষ? ধূসরের বৃদ্ধাঙুল ফোনের স্ক্রিনে ব্যস্ত। না চেয়েই বলল, শুধুমাত্র প্রথমবার তোকে মেরেছি বলে খাবার এই অবধি আনলাম। তাই বলে ভাবিস না আমি বলবো যে মেরে ভুল করেছি। পরের বার যদি এরকম কিছু শুনি বা দেখি, আমার থেকে খারাপ কিছু কেউ হবে না। শান্ত অথচ কড়া কণ্ঠ, তাও পিউয়ের ভেতরটা ছেয়ে গেল অদৃশ্য এক তুলতুলে ভালো লাগায়। একটুখানি যাচাইয়ের আশায় বলল, কিন্তু আপনি তো আর কাউকে এতটা কড়াকড়ি দেন না ধূসর ভাই। এতগুলো ভাই বোনের মধ্যে কি আমাকেই খুঁজে পেলেন? বিরতি টেনে পিউ অপেক্ষা করলো, খুব করে চাইলো ধূসর একবার বলুক, হ্যাঁ পেলাম, কারণ আমি তোকে ভালোবাসি আর কাউকে নয়। বিধিবাম এবারও তাকে আহত করে দিয়ে ধূসরের উত্তর এলো, হ্যাঁ, তোর মতো তো বাকিরা বাঁদর নয় যে প্রেমপত্র হাতে করে বাড়ি ফিরবে। এতটা পাকামো এই বাড়ির কোনো ছেলেমেয়েরাই করেনি। বয়স 17, অথচ প্রেম ভালোবাসা বোঝে। ইঁচড়ে পাকা একটা। পিউ ঠোঁট উল্টালো, দীর্ঘশ্বাস ফেললো। প্রত্যেকবার ভাবে এক, হয় আর এক। ধূসর ভাই এমন এমন চমকে দেওয়া কাজ করেন যা তার আশা ভরসা ধূলিসাৎ করতে যথেষ্ট। ধূসর উঠে এলো, টেবিলের ডয়ার খুলে ওষুধের বাক্স বের করলো, খুঁজে খুঁজে একটা পাতা তুলে ওষুধ ছিলল সেখান হতে। গ্লাসে পানি আর সেটা পিউয়ের হাতের মুঠোয় দিয়ে বলল, রাত অনেক হয়েছে, খেয়ে ঘুমা, সকাল হতে হতে ব্যথা সেরে যাবে। চটক কাটার ন্যায় চাইলো পিউ। একবার ওষুধ দেখলো, একবার ধূসরকে। এতক্ষণ ভাবনায় এতটাই মজে ছিল যে খেয়ালই করেনি। এর মানে ধূসর ভাই ঠিক বুঝেছেন যে ব্যথা পেয়েছিল তখন। প্রকাণ্ড বিস্মিত হয় পিউ। ধূসর বেরিয়ে গেল ঘর থেকে। সেদিক চেয়ে এত সময়ের সাদা কালো চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলকে উঠল ওর। কোথাও গিয়ে সেই পুরনো প্রত্যাশায় নড়ে উঠল ফের। ভাবল, আমি না বলতে যদি উনি আমার ব্যথা বোঝেন, তবে ভালোবাসাটা তো বোঝার কথা। সেই রাতটা পিউয়ের ভালো কাটার কথা ছিল, অথচ কাটেনি। ধূসর ভাইয়ের দিয়ে যাওয়া ছোট্ট একখানা আশার আলোয় ঝলসে গেছে ওর রাতের ঘুম। ছটপট করতে করতে শেষ রাতে ঘুম এলো একদম। উঠলও বেলা করে, ঠিক কলেজ যাওয়ার আগে আগে। কারণ এই বাড়ির নিয়ম আছে, খুব অসুস্থ না হলে ক্লাস মিস দেওয়া যাবে না। আর এই নিয়ম স্বয়ং আমজাদ সিকদারের তৈরি। তিনি এই বাড়ির ঘোষিত কর্তা। অথচ এই মানুষটির সঙ্গেই ধূসরের অদৃশ্য অবাধ প্রতিযোগিতা। প্রত্যেকে যেখানে লোকটার ভয়ে ততস্থ থাকে, ধূসর সেখানে গা ভাসানো ছেলে। আমজাদের ধমক, চোখ রাঙানো সবেতেই নিরুৎসাহিত, নিরুদ্বেগ। আমজাদ সিকদারের দুরান্ত অপছন্দের পেশা হলো রাজনীতি, আর ধূসর এই রাজনীতিতেই ওতপ্রোতভাবে জড়িয়ে।
ঠিক এই কারণেই ওকে একদিন দেশ ছাড়তে হয়েছিল, কিন্তু না, ফেরানো আর গেল না। তবে একটা কথা সত্যি, ধূসরের এই নির্ভীক ভাবভঙ্গিটায় এক পলকে মন পাখিটা ফুরুত করে উড়িয়ে নিল পিউয়ের। ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামলো পিউ। বাড়ির সবাই যখন নাস্তার টেবিলে ঘিরে, অবশ্যই কর্তারা নেই, তারা কাক ভরেই প্রস্থান নেয় অফিসের উদ্দেশ্যে। পিউ শুক্রবার ছাড়া কবে বাবার সাথে সকালে নাস্তা খেয়েছে মনে পড়ে না। পিউ চেয়ারে বসে আশেপাশে চাইল, ধূসর ভাই কোথায়? তখনই হাজির হলো সে। নিদ্রিপ ভাব চেহারায়, লেপ্টে তখনও। কি কিউট লাগছে! পিউয়ের ইচ্ছে করছে গিয়ে গালটা টিপে দিতে। কী রে পিউ, কাল রাতে কি হয়েছিল তোর? পিউয়ের মনোযোগ ঘুরে গেল। সুমনার দিক চেয়ে বলল, কই কি হবে? জবা বললেন, কিছু না হলে খেতে এলি না কেন? কতজন ডাকলাম, কতবার উঠলি না? সাদীপের ছোট্ট ভাই রাদীপ, বয়স 10-এর কোঠায়। সে দাঁত কেলিয়ে বলল, পিউপি মনে হয় ছ্যাঁকা খেয়েছে। পিউ পানি খাচ্ছিল। অবোধ বালকের মুখে কথাটা শুনেই সদ্য গেলা জল বেরিয়ে এলো বাইরে। প্রত্যেকে অবাক চোখে চাইল ওর দিকে। খুক খুক করে কেসে উঠল পিউ। জবা বেগম ধমকে বললেন, চুপ, কোথায় থেকে শিখেছিস এইসব কথা? রাদীপ কাচুমুচু করে বলল, টিভিতে দেখেছিলাম নায়িকারা দুঃখ পেলে ঘর আটকে বসে থাকে। সাদীপ রেগে বলল, আজ থেকে তোর টিভি দেখা বন্ধ। রাদীপ কিছু বলতে হাঁ করল। জবা পথিমধ্যেই বললেন, আর কোনো কথা না, প্লেটের খাবার তো এক ফোঁটাও নড়ছে না, চুপচাপ খা। দুঃখী দুঃখী মুখ করে চুপ করলো ছেলেটা। সে তখনও বোঝেনি একঘর মুরব্বির সামনে কি বলে বসেছে। এদিকে পিউ তাকিয়ে আছে সামনে বসা ধূসরের দিকে, যার ইহজগতের কোনো কিছুতেই আগ্রহ দেখা যাচ্ছে না। এক মনে খাচ্ছে শুধু, একটা কথা অবধি বের হচ্ছে না মুখ দিয়ে। রুবাইদা কখন থেকে জিজ্ঞেস করছেন, আর একটু ভাজি দিই, একটু জুস দিই? সে শুধু মাথা দোলাচ্ছে দুদিকে। পুষ্প ব্যস্ত ভঙ্গিতে এসে বসলো ওর পাশের চেয়ারে। খানিক উঁচু কণ্ঠে বলল, আম্মু আমাকে 1 কাপ চা দাও তো। রান্নাঘর থেকে উত্তর পাঠালেন মিনা, সময় লাগবে বস। রুবাইদা জিজ্ঞেস করলেন, শুধু চা খাবি কেন পুষ্প, নাস্তা করবি না? না মেজমা, আমার পেটের অবস্থা ভালো নয়, আপাতত স্যালাইন খেয়ে বেঁচে আছি। সে কি, আমাদের তো কিছুই বলিসনি। সামান্য ব্যাপার তো, তাই। তোর পড়াশোনার কি খবর পুষ্প? এই এতক্ষণে কথা বলল ধূসর। এতেই যেন পিউয়ের তনু মনে ছেয়ে এলো ক্ষোভ। এই যে সে মানুষটা এত সময় ধরে বসে আছে ওর সামনে, কই ওকে তো কিছু জিজ্ঞেস করলো না। পড়াশোনা তো সেও করে, তাই না? হঠাৎ প্রশ্নে পুষ্প ঘাবড়ালো খানিক, তাও হেসে বলল, এই তো ভালো ভাইয়া। তোর ক্লাস শেষ হয় কখন? 1টায়। কাল বাড়ি ফিরলি 4টায়। কোথায় গিয়েছিলিস? একটা প্রশ্ন ধূসর ওর দিকে তাকিয়ে করেনি, অথচ বাকিদের প্রশ্নবিদ্ধ দৃষ্টি সস্ব্যস্ত আছড়ে পড়ল পুষ্পতে। ভড়কে গেল মেয়েটা। কি বলবে বুঝে না পাওয়ার মতন অবস্থা হলো মুখের। মিনমিনিয়ে বলল, রাস্তায় জ্যাম ছিল। রাস্তার জ্যাম নদীর পাড়ে থাকে না। ফুচকা খেলে ভালো জায়গা থেকে খাওয়া উচিত, তাহলে আর দরকার হবে না স্যালাইনের। ধূসর মুখ মুছতে মুছতে উঠে গেল। তার খাওয়া শেষ। তবে সঙ্গে সঙ্গে পুষ্পর পিঠে দুম করে চড় বসালেন মিনা। ধূসরের কথাগুলো শুনেই রান্নাঘরের সব কাজ ফেলে এসেছেন তিনি। হঠাৎ হামলায় ব্যথায় মুচড়ে উঠল পুষ্প। চাইলো কাঁদো কাঁদো চোখে। তিনি খেকিয়ে বললেন, এই তোর এক্সট্রা ক্লাস, আসুক তোর বাবা। ক্লাস শেষে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানো বার করবে। মিনার তপ্ত দৃষ্টি থেকে রুবাইদা ওকে আড়াল করে বললেন, থাক থাক আপা, ছোট মানুষ, ব্যাপারগুলো বাকি সবার মাথার ওপর দিয়ে যায়। ছেলে আসামি বানিয়ে রেখে গেছে, আর মা উকিল হয়ে বাঁচাতে আসছে। পিউ হাসলো, ভাবলো, না, আমার হবু শাশুড়ি মা কিন্তু ফার্স্ট ক্লাস। বিয়ের পর ধূসর ভাইয়ের সাথে আমার ঝগড়া হলে এভাবেই মিটমাট করিয়ে দেবেন নিশ্চয়। আপু ছল ছল চোখে মাথা নোয়ালো। পিউয়ের মায়া হলো ভারী। ধূসর ভাইটা এমন করে কেন? নিজে তো একটা পান্তা ভাত, বাকিরা কি একটুও ঘুরবে না? ঠিক এই কারণেই মানুষটাকে সবাই সামঝে চলে। চোখ দুটো যেন জ্যান্ত বাজ পাখি, কখন কোন দিকে থাকে কেউ জানে না। এই যে পুষ্পটা ক্লাস শেষ করে সামান্য একটু ফুচকা খেতে গিয়েছিল, সেটাও চোখে পড়ল তার। পিউ কলেজ ব্যাগ পিঠে চড়িয়ে উঠতে যেতে সাদীপ বলল, পিউ দাঁড়া, আমি যাব। আপনার অফিস তো উল্টো দিকে ভাইয়া। সাদীপ দাঁড়াতে দাঁড়াতে বলল, সমস্যা নেই, ঘুরে যাব আজ। সোজা রাস্তাটায় জ্যাম পড়ে খুব। তুই চল, তোকে এগিয়ে দিই।
পেয়েও খুশি হয়ে গেল। সাদিফের সাথে যাওয়া মানে বাইকের ফুরফুরে হাওয়া গা মাখানো। গাড়িতে চড়তে একটু ভালো লাগে না ওর। ভালোই হবে। পার্কিং লট থেকে সাদিফ বাইক বের করে গেটে আনলো। পিউ ওর কান ছুঁয়ে উঠতে উঠতে বলল, জানেন ভাইয়া, আমার না গাড়ির থেকে বাইক পছন্দ। গাড়ির চারপাশটা আটকানো তো দম বন্ধ লাগে। সাদিফ হাসলো, বলল, অফিসের রাস্তাটা ওদিকে হলে তোকে রোজ আমি পৌঁছে দিতে পারতাম। পিউ মাথা দোলালো। সাদিফ বাইক স্টার্ট দেয়। আচমকা পিউয়ের চোখ পড়ল দোতলায় ধূসরের ঘরের দিকে। বারান্দায় দাঁড়িয়ে সে, চোখ এইদিকেই ওদের ওপর। সাদিফ বাইক ছুটিয়ে গেট পার হলো। তখনও পিউ চেয়ে রইল ওর দিকে। এত দূরত্বেও যেন ধূসরের নিরেট কটমটে চিবুক স্পষ্ট বুঝল সে। প্রশ্ন জাগলো, ধূসর ভাই কি রাগ করলেন বা হিংসে?